আসসালামু আলাইকুম। রাতের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। দেশে কখনোই ফ্যাসিবাদ ও উগ্রবাদ কায়েম হবে না, প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭% পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার অনুপযোগী ভারতের ১১,৫০০ টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে এইচএসসির খাতা, ভিডিও ভাইরাল। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা। জবি ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ, আহত অনেক। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন বৈধ নয়, হাইকোর্টের রুল জারি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউল তারেক সাইদকে হাজিরের নির্দেশ। ঘনিষ্ঠদের কাছ থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি, অস্বস্তিতে ট্রাম্প, বিবিসি। এবং মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারালো ভারতীয় বিমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না। কখনোই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এসব মৌলিক প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং থাকবে, ইনশাল্লাহ। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ কখনো ভুলেনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না। স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে ঠিক ২ বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট এই দিনে দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, রাহমুক্ত হয় বাংলাদেশ। বীর ছাত্র জনতার রক্তস্নাত এই দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকডাউন পণ্য রয়েছে। এজন্য মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক্স পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। মন্ত্রী আরও জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই চুক্তির ফলে তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের সৌদি সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগ মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো ধারণ করা হবে। এজন্য সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে।
ভারত থেকে আসা 11,500 টন চালের একটি চালান দেশটিতে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। চালের মান খারাপ উল্লেখ করে এই চালানটি ফের ভারতে পাঠানো হচ্ছে। সরকারি চুক্তির আওতায় আনা এই চালের একটি অংশ খালাসের পর পরীক্ষায় তা মানুষের খাওয়ার অনুপযোগী বলে জানানো হয়। যদিও চালের রং সামান্য লালচে বলে দাবি করেছে শিপিং এজেন্ট। আর এই ঘটনাকে ঘিরে দুই দেশের বাণিজ্য মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চালের মান নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ চালানটি প্রত্যাখ্যান করার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন ভারতের ব্যবসায়ী মহলের অনেকে। সরকার টু সরকার চুক্তির আওতায় ভারত থেকে পাঠানো চালের চালানটি গত 21 জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিক পরীক্ষায় খাদ্য উপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এরপর প্রায় 3,500 মেট্রিক টন খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষার্থীদের দিয়ে চলতি বছরে এইচএসসি পরীক্ষার খাতা দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে এমনটা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় 4 শিক্ষার্থী একসঙ্গে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে কোড নম্বর পূরণ করছেন। ওই শিক্ষকের নাম রিপন হোসেন। তিনি ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বাংলা বিভাগের প্রভাষক। জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বাংলা বিষয়ের 350টি উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ রিপন হোসেনকে। গত 4 জুলাই স্বাক্ষরিত ওই চিঠিতে পরীক্ষক কোড 1405-এর আওতায় 6 আগস্টের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এই অনুরোধ করা হয়। তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যমে জুলাই আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনি বাধ্যবাধকতা সমুন্নত রাখতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে সরকার পুনরায় অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ রাজধানীর কয়েকটি স্থানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় উভয় ছাত্র সংগঠনের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেসারউদ্দিন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত নেসারউদ্দিন রাব্বি বলেন, আমরা 2 থেকে 3 জন বন্ধু শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে নায়েরে তাকবীর ধ্বনি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অজুহাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2026-এর মাধ্যমে সংশোধিত এই বিধান কেন সংবিধান বিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করেন। এর আগে একই বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন। আজকের সম্পূরক রুলের মাধ্যমে আদালত সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাদের গুম খুনের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের আরও 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই নির্দেশ দেন। তাদের 10 আগস্ট হাজির করতে বলা হয়েছে। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই নির্দেশ দেন। তাদের 10 আগস্ট হাজির করতে বলা হয়েছে। বর্তমানে তারা অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। প্রসিকিউশন জানায়, 2013 সালে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচার বহির্ভূত হত্যা করা হয়।
একই বছর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। ওই দুই ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য গত কয়েকদিন ছিল বেশ অস্বস্তিকর, যদিও তিনি প্রকাশ্যে তা স্বীকার করতে চান না। তবে একের পর এক ঘটনায় তাকে এমন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে যা তার রাজনৈতিক অবস্থান ও নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ওয়াশিংটনের একটি ঐতিহাসিক স্থাপনা নিয়ে আইনি বিতর্ক, অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থী নিয়োগে জটিলতা এবং ইরান যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান কূটনৈতিক ও সামরিক অনিশ্চয়তা সব মিলিয়ে ট্রাম্পকে এমন কিছু সংকট মোকাবেলা করতে হচ্ছে যার অনেকগুলোই তার নিজের সিদ্ধান্তের ফল বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বরাবরই বাস্তবতার চেয়ে নিজের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরতে অভ্যস্ত। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ হুট করেই ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে এয়ারলাইন্সটির অন্তত ১৪ জন আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এয়ার ইন্ডিয়ার AI-2379 ফ্লাইটটি ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও মাঝপথে হঠাৎ পরিস্থিতি চরম আকার ধারণ করে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।